সবাইকে স্বাগতম আমাদের বিদ্যাভুবনে। আজকে আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। ভার্ব কাকে বলে? ভার্ব হলো যে ওয়ার্ড দ্বারা সাবজেক্টের কি করে কোনো কাজ সম্পাদন করা, হওয়া বা বলা ইত্যাদি বোঝায়, তাই হচ্ছে ভার্ব। এখন ভার্ব কত প্রকার এবং কি কি সেটা সম্বন্ধে একটু আমরা জানার চেষ্টা করি। ভার্ব হলো মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফিনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফিনিট। এই ফিনিট ভার্বকে আবার ভাগ করা হয়েছে প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব নিয়ে। এখন প্রিন্সিপাল ভার্বের মধ্যে যেগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। আর অক্সিলারি ভার্বের মধ্যে আমাদের প্রাইমারি এবং মডাল যে ভার্বগুলো আর কি হয়ে থাকে। আর এদিকে নন ফিনিট বলতে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ, জিরান্ট এবং পার্টিসিপলকেই বুঝিয়ে থাকে। এখন আমরা একটু জানার চেষ্টা করি যে এই যে ভার্বের যে ভাগগুলো বা শ্রেণী বিভাগ, এগুলো সম্বন্ধে কোন ভার্বকে কি বলা হয় এবং কোন ভার্বগুলো কেমন হয়ে থাকে সেগুলো একটু জানার চেষ্টা করি। প্রথমে আমরা আসি ফিনিট ভার্ব নিয়ে। ফিনিট ভার্ব কি? ফিনিট ভার্ব হচ্ছে যে ভার্ব কি করে একটা বাক্য গঠন করতে পারে বা কি করতে পারে, বাক্য সম্পাদন করতে পারে বা গঠন করতে পারে, সেটা হচ্ছে ফিনিট ভার্ব। যেমন এই যে আই saw him today. I saw him today মানে আমি তাকে দেখেছিলাম আজকে। তাহলে এখানে স, এটা কি? এটা হচ্ছে আমাদের ফিনিট ভার্ব। আর যদি আমরা এখন নন ফিনিট ভার্ব কাকে বলে? নন ফিনিট ভার্ব বলতে যা বাক্য গঠন করতে পারে না, এবং এই ভার্ব দ্বারা কিন্তু এই যে নন ফিনিট ভার্বটি আছে, এই নন ফিনিট ভার্বটি কখনো সাবজেক্টের পার্সন, নাম্বার ইত্যাদি দ্বারা বা টেন্স দ্বারা কখনো মানে পরিবর্তিত হয় না, এটা যা তাই থাকে। কিন্তু আমাদের ফিনিট ভার্বটা সাবজেক্টের পার্সন, নাম্বার এবং টেন্স দ্বারা পরিবর্তিত হয়ে থাকে। প্রিন্সিপাল ভার্ব বলতে যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ব্যতীতই অর্থ প্রকাশ করতে পারে, সেটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। যেমন আমরা দেখি আই প্লে ফুটবল। এখানে আমরা দেখতে পারতেছি যে এই প্লেটা হচ্ছে একটা মানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, কারণ এখানে অন্য কোনো ভার্ব ব্যতীত আমাদের অর্থটাকে, অর্থাৎ বাক্যের অর্থটাকে প্রকাশ করতে পারে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাছাড়াও যদি আমরা দেখি যে দিস ইজ এ নিউ পেন, দিস ইজ এ নিউ পেন। এখানে ইজটা হচ্ছে একটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ যে ভার্ব ছাড়া কি হয়, যে অর্থাৎ অন্য কোনো ভার্ব ব্যতীতই যে ভার্ব অর্থ প্রকাশ করতে পারে সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সেটা হতে পারে, এখন আমরা দেখব প্রিন্সিপাল ভার্ব এবং এর বিপরীত আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্বটা কি। অক্সিলারি ভার্ব সম্বন্ধে যদি জানি, অক্সিলারি ভার্ব বলতে কি, যে ভার্ব মূল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সাহায্য করে, সেটা হচ্ছে মানে আমাদের অক্সিলারি ভার্ব। যেমন অক্সিলারি ভার্ব হচ্ছে বি, এম ইস, আর,
ওয়াশ ওয়ার, এবং তাছাড়াও আমরা যদি শ্যাল শুড, উইল উড ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এগুলো কিন্তু আমাদের একা একাই কখনো মানে অর্থ প্রকাশ করতে পারে না, এগুলো হচ্ছে মেইন ভার্বের কি করে, মেইন ভার্বকে সাহায্য করে, এই জন্য এগুলোকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বও বলা হয়, হেল্পিং ভার্বও বলা হয়ে থাকে। যেমন আমরা যদি উদাহরণে দেখি, তো এখানে যদি আমরা উদাহরণে দেখি সেটা হলো হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, সে কি করেছে, নির্বাচিত করেছে, চেয়ারম্যানকে নির্বাচিত করেছে। এখানে ইলেক্টেড অর্থাৎ নির্বাচিত করেছিল, কিন্তু ওয়াজ অর্থাৎ সে কিন্তু কখনো কি করেনি, নিজে নিজে কিন্তু সে কখনো নিজে নির্বাচিত না হয়ে কি করেছে, অন্যকে নির্বাচিত করেছে। সো এইখানে আমরা বুঝতে পারি যে এটা হলো আমাদের অক্সিলারি ভার্ব। আর এরকমই হচ্ছে অক্সিলারি ভার্ব আমাদের মোট ব্যাকরণ হচ্ছে 12টি। যেমন আমাদের ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল, অক্সিলারি ইত্যাদি ইত্যাদি। এখন আমরা আসব যে ফিনিট ভার্বের মধ্যে যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলা হয়। ট্রানজিটিভ ভার্ব বলতে বাক্যের ট্রানজিটিভ ভার্ব বলতে বাক্যের অর্থ সম্পন্ন করতে যে ভার্ব অবজেক্টের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ বাক্যের অর্থ প্রকাশ করার জন্য যে ভার্বের একটা অবজেক্টের প্রয়োজন হয়, অবজেক্ট ছাড়া সে প্রকাশ করতে পারে না, সেটাই হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। যেমন আমরা উদাহরণে যদি দেখি যে আই লাইক ইট, I like it. I like it. এইখানে এই লাইকটা হয়ে যাবে কি, এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে তার একটা কি অবজেক্ট, এই অবজেক্টটা ছাড়া তার অর্থ কিন্তু সম্পন্ন হচ্ছে না। কারণ এখানে যদি শুধু আমরা বলি যে আই লাইক, আমি কি পছন্দ করি, তার জন্য তো একটা কি দরকার, অবজেক্ট দরকার। অবজেক্ট এই ইটটা যদি বা ইট হোক, বা এখানে যদি আমরা কোনো একটা বস্তু নাম দিতে পারি বা ব্যক্তির নাম দিতে পারি, তো এইটাই কিন্তু আমাদের মেন জিনিস। এইটা যদি আমরা না দেই তাহলে কিন্তু কখনো অর্থ মানে প্রকাশ পাচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ এখানে তার অবজেক্ট ছাড়া কখনোই অর্থ প্রকাশ করতে পারে না। যেমন মাদার লাভস হিম, মা তাকে ভালোবাসে। এইখানে লাভস, এই লাভসটা কাকে ভালোবাসে, মা কাকে ভালোবাসে, তাকে, এটা হচ্ছে আমাদের অবজেক্টটা। সো যে ভার্বের অবজেক্ট ছাড়া কখনো অর্থ প্রকাশ করতে পারে না বা বাক্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এখন আমরা জানবো যে ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। ইনট্রানজিটিভ ভার্ব বলতে ট্রানজিটিভের ঠিক উল্টোটাই, অর্থাৎ বাক্যের অর্থ সম্পন্ন করতে কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ আমরা একটা যদি সেন্টেন্স দেখি বা একটা সেন্টেন্সে এই ইনট্রানজিটিভ ভার্বটা আছে এবং এরপরে কি থাকবে, ভার্বের কোনো অবজেক্ট দরকার নেই, কিন্তু সেখানে প্রিপোজিশন বা অ্যাডভার্ব বসতে পারে। সেই প্রিপোজিশন আর অ্যাডভার্ব আমরা যখনই দেখব তখনই ধরে নেব যে এটা ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আমরা উদাহরণে দেখি কাম হেয়ার, এখানে হেয়ার এটা কি হিসেবে ব্যবহৃত হয়, এটা আমাদের একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর এই কামটা হলো আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এটা তার অবজেক্ট ছাড়াই কিন্তু এটা তার অর্থ প্রকাশ করতেছে। আসো, এখানে আসো, কাম হেয়ার,
এখানে আসো, এটাই হচ্ছে আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব। তাছাড়াও যদি দেখি যে রাকিব ঘুমাচ্ছে, রাকিব কি করতেছে, ঘুমায় বা ঘুমাচ্ছে, এইখানে এটি হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে এর কোনো আর অবজেক্ট নিতে হচ্ছে না। এখন আমরা জানার চেষ্টা করব এর পরবর্তীতে যে ভার্বটি আছে সেটি দেখি। এখন এখানে আমরা দেখি যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বটি বসে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বটি বসবে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন যদি আমরা দেখি যে the girls look happy, এখানে এটা কি, এটা হলো সাবজেক্ট আর এটা হলো তার কমপ্লিমেন্ট অর্থাৎ তার পরিপূরক। সাবজেক্ট আর এটা হচ্ছে তার কমপ্লিমেন্ট হ্যাপি, আর এই মাঝখানে যে ভার্বটি বসেছে এটাই হলো আমাদের লিঙ্কিং ভার্ব। এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। অর্থাৎ আমরা সব সময় এটা শর্টকাট মনে রাখবো যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বটি বসবে সেটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এখানে আরো একটা লিঙ্কিং ভার্বের আরো একটা উদাহরণে দেখি। হি ওয়েন্ট ম্যাড, এই হি ওয়েন্ট ম্যাড অর্থাৎ সে কি হয়েছে, পাগল হয়ে গেছে। তো এখানে আমরা যদি লিঙ্কিং ভার্বের অনুযায়ী দেখি তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে কি তার কমপ্লিমেন্ট, আর মাঝখানে এটা কিন্তু তার লিঙ্কিং ভার্ব। এখন এটাকে আবার আমরা কপিউলেটিভ ভার্বও বলে থাকি। কপিউলেটিভ ভার্ব বলতে কি, সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভ, সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভের মাঝে যে ভার্বটা থাকবে এটা হচ্ছে আমাদের কি, এটা হলো আমাদের কপিউলেটিভ ভার্বও বলা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের কপিউলেটিভ ভার্বও বলতে পারি। অর্থাৎ আমরা কি জানলাম যে কপিউলেটিভ ভার্ব বলতে ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হলেই সেটাকে আমরা কপিউলেটিভ ভার্ব বলতে পারি। অর্থাৎ এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব আর এটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, দুটি একসাথে যুক্ত হয়ে আলাদা একটা অর্থ প্রকাশ করে। হি ওয়েন্ট ম্যাড, সে কিন্তু মানে ওয়েন্ট মানে কি যাওয়া, সে কিন্তু পাগলে গেল না, সেখানে সে পাগল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার, এরকম একটা অর্থ প্রদান করে যে সে পাগল হয়ে গেছে, ওয়েন্ট ম্যাড। সো এইটাকে আমরা কপিউলেটিভ ভার্ব বলতে পারি। এখন আমরা আসি পরবর্তীতে ইনকোয়াটিভ ভার্ব কাকে বলে। যে ভার্ব দ্বারা কোনো অবস্থার সূচনা, বিকাশ এবং কি পরিণতি প্রকাশ পায় সেটা হচ্ছে ইনকোয়াটিভ ভার্ব। যেমন আমরা দেখি হি গট টায়ার্ড, সে কি হয়েছে, ক্লান্ত হয়েছে, এটা হচ্ছে আমাদের ইনকোয়াটিভ ভার্ব। কি ভার্ব, ইনকোয়াটিভ ভার্ব। এই যে হি গট টায়ার্ড অর্থাৎ
সে যে টায়ার্ড মানে ক্লান্ত যে হয়েছে সেটা তার একটা অবস্থার মানে পরিণতিতে বোঝাচ্ছে, যে তার পরিণতি একটা ব্যক্ত পাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ইনকুয়াটিভ ভার্ব। আরো একটা যদি আমরা উদাহরণে দেখতে চাই, সেটা হচ্ছে his dream came true. His dream came true. তার স্বপ্ন সত্যি হতে চলেছে, সত্যি হয়েছে, তার স্বপ্ন সত্যি হয়েছে। এই যে কেম, এটাই হচ্ছে আমাদের ইনকুয়াটিভ ভার্ব, মানে তার স্বপ্নটা সত্যি হয়েছে, এটা তার মানে পরিণতিটাকে বোঝাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ইনকুয়াটিভ ভার্ব। এখন আমরা জানবো ফ্যাক্টিটিভ ভার্ব সম্বন্ধে। ফ্যাক্টিটিভ ভার্ব অর্থাৎ যখন কোনো ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ড ছাড়া শেষ অর্থটাকে পূর্ণ করতে পারে না বা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তখন সেটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন আমরা দেখি যে we made him captain, অর্থাৎ এখানে কি এই ট্রানজিটিভ ভার্বটাকে, অর্থাৎ এই ট্রানজিটিভ ভার্বটা অতিরিক্ত ওয়ার্ড ছাড়া মানে অতিরিক্ত ওয়ার্ড ব্যতীত কি করতে পারতেছে না, অর্থটাকে পূর্ণভাবে প্রকাশ করতে পারতেছে না, তখন এটা হয়ে যাবে ফ্যাক্টিটিভ ভার্ব। অর্থাৎ উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। এখানে মেডটা হয়ে গেল কি ফ্যাক্টিটিভ ভার্ব। এখন এগুলো তো আমরা জানি যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা অবজেক্ট, এবং এখানে কি এটা হচ্ছে তার কমপ্লিমেন্ট। সো এখন আমরা পরবর্তীতে জানবো কোগনেট ভার্ব। এখন আমরা জানবো কোগনেটিভ ভার্ব সম্বন্ধে। কোগনেট ভার্ব হলো যে ইন্ট্রানজিটিভ ভার্ব, কোগনেট ভার্ব হলো যে ইন্ট্রানজিটিভ ভার্ব তারই নাউন ফর্ম বা সমজাতীয় নাউন এর কি করে, সমজাতীয় নাউন এর অর্থ প্রকাশ করে, তখন তাকে কগনেটিভ ভার্ব বলে। ভার্ব হচ্ছে যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব তার নাউন ফর্ম বা সমজাতীয় নাউন অবজেক্ট হিসাবে গ্রহণ করে, তখন তাকে কগনেটিভ ভার্ব বলে। যেমন I live a simple life, আমি সহজ জীবন যাপন করি। এখানে আই লাইফ এটা কিন্তু আমাদের কোগনেট ভার্ব। আর তারই হচ্ছে কি, তারই নাউন ফর্ম হচ্ছে এ লাইফ, এই অর্থাৎ সমজাতীয় অবজেক্ট নেওয়ার কারণে এটাকে আমরা বলি কোগনেট ভার্ব। যেমন আরো যদি আমরা উদাহরণ দেখি, সেটা হচ্ছে কি রনি sang a song, এখানে এই স্যাংটা হলো কোগনেট ভার্ব, কারণ তারই কি সমজাতীয় বা তারই নাউন ফর্ম কি হয়েছে, অবজেক্ট হিসেবে গৃহীত হয়েছে, তাই এটাকে বলা হয় কোগনেট ভার্ব। এখন আমরা পরবর্তী যে ভার্ব তা জানার চেষ্টা করি। এখন আমরা জানবো গ্রুপ ভার্ব কাকে বলে। গ্রুপ ভার্ব বলতে কি বুঝি? কোনো ভার্বের পরে যখন প্রিপোজিশন বসে সেটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়, এবং ট্রানজিটিভ ভার্বটি কি করে, ভিন্ন অর্থ প্রকাশ করে, তখন সেটি হয়ে যায় গ্রুপ ভার্ব। যেমন do not
ডু নট লাভ অ্যাট দ্য পুয়ার। এখানে ডু নট লাভ অ্যাট, এই যে কি আছে, এটাই হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বকে আমরা এই অ্যাড দ্বারা, অ্যাড অর্থাৎ তার কি অবজেক্ট নেওয়ার কারণে হয়ে গেল কি ট্রানজিটিভ ভার্ব। এখন এই ট্রানজিটিভ ভার্ব হয়ে গেল, অর্থাৎ একটা ভার্বের সাথে যখন প্রিপোজিশন অ্যাড হলো, আমরা কি বললাম যে যে ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে, যে ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে ট্রানজিটিভ ভার্ব মানে গঠন করে, ট্রানজিটিভ ভার্ব হয়ে এবং তার অর্থটা ভিন্ন অর্থ প্রকাশ করে, সেটাই হয়ে যায় আমাদের গ্রুপ ভার্ব। কি হয়ে যায়? গ্রুপ ভার্ব। বা এই গ্রুপ ভার্বকেও বলা হয় প্রিপোজিশনাল ভার্ব, কারণ এই যে প্রিপোজিশন যে আমরা অ্যাড করলাম এটাকে এই জন্য বলা হয় প্রিপোজিশনাল ভার্ব বা ফ্রেশাল ভার্ব ইত্যাদি। সো এখানে কি দেখলাম? ডু নট লাভ অ্যাট দ্য পুয়ার, অর্থাৎ গরিবকে দেখে বা গরিবকে নিয়ে হাসাহাসি করো না। সো এটা হয়ে গেল কি গ্রুপ ভার্ব, এটাকে বলা হয় গ্রুপ ভার্ব। এই যে কজিটিভ ভার্ব, এটাকে বলা হয় কজিটিভ ভার্ব। যে সকল ভার্ব দ্বারা সরাসরি কাজ না করে, অর্থাৎ যে সকল ভার্ব সরাসরি কাজ না করে, সে অন্যকে দ্বারা কাজটা করিয়ে নেয়, সেটা হচ্ছে আমাদের কজিটিভ ভার্ব। যেমন horse, he walks the horse, অর্থাৎ সাবজেক্ট কি করে? নিজে কাজ না করে তা অন্যকে দ্বারা কাজ করায়, সেটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। অর্থাৎ he walks the horse, he walks the horse, এখানে ওয়াক্সটা হয়ে যাবে পজিটিভ ভার্ব, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। অর্থাৎ এখানে সে মানে এখানে যে ঘোড়াটা আছে অর্থাৎ হর্সটা আছে, হর্সটা কিন্তু নিজে নিজেই হাঁটতেছে না, তা হি, এখানে হি তাকে হাঁটাচ্ছে, অর্থাৎ ঘোড়াটাকে হাঁটাচ্ছে, এজন্য এটা হয়ে যাচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। যেমন আরো একটা উদাহরণের মাধ্যমে আমরা পরিষ্কার হই, সেটা হচ্ছে মাদার feed mother feeds the baby, mother feeds the baby, এখানে বেবি কিন্তু নিজে নিজেই খাচ্ছে না, তার মা খাওয়াচ্ছে, শিশুটাকে তার মা খাওয়াচ্ছে, এই জন্য অর্থাৎ এটা নিজে নিজেই কার্য সম্পাদন করে না, অন্যের দ্বারা, অর্থাৎ কি হয়, এটা অন্যের দ্বারা করানো হয়, সেটাই হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ভার্ব বলতে টু এর সাথে যখন কোনো ভার্ব হবে সেটা হয়ে যাবে ইনফিনিটিভ ভার্ব। যেমন আমরা উদাহরণে দেখি, I want to play football, এই টু প্লাস এখানে একটা ভার্ব আছে, এখানে কি আছে? টু প্লাস ভার্ব। সো এটি হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ টু এর সাথে যখন আমরা ভার্ব যুক্ত দেখব এবং সেটি কি করবে, একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে, সেটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব। আর একটা ভার্ব রয়েছে, সেটা হচ্ছে আমরা যেটাকে জিরান্ড বলি, জিরান্ড হবে কি?
ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এবং এটা কাজ করবে কিসের মতো? নাউন, নাউন এবং ভার্বের কাজ করে। যখন ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে নাউন এবং ভার্বের কাজ করে, নাউন এবং কিসের কাজ করে? ভার্বের কাজ করে, তখন সেটাকে আমরা জিরান্ড বলি। যেমন আমরা উদাহরণে দেখি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এই যে ওয়াকিংটা, এখানে আমরা দেখতেছি কি? ওয়াক, ওয়াক মানে হাঁটা, আর এখানে আইএনজি যোগ হওয়ার কারণে এটা হয়ে গেল কি? একটা জিরান্ড ফর্ম, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। সো এখানে বলছি কি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তখন এটা কিন্তু শুধু আমাদের ভার্ব থাকলো না, ভার্বের সাথে সাথে আমাদের একটা নাউনের কাজ করতেছে। সো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, অর্থাৎ হাঁটা আমাদের মানে শরীরের জন্য কি ভালো, বা হাঁটা হচ্ছে একটি ভালো অনুশীলন। তো এখানে ওয়াকিংটা হয়ে যাবে একটা জিরান্ড। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন ভার্ব এবং অ্যাডজেটিভ একই সাথে ভার্ব এবং অ্যাডজেটিভের কাজ করে, তখন সেটা হয়ে যায় পার্টিসিপল। এটা আমরা মনে রাখবো। একটু উদাহরণ সাহায্যে দেখি, যে আই স এ ফ্লাইং বার্ড। মানে আমি দেখেছিলাম একটা উড়ন্ত পাখি। এই যে একটা ফ্লাইং, ফ্লাইং মানে কি? উড়ন্ত। এখানে ভার্ব, ফ্লাই মানে ভার্ব, ফ্লাই হচ্ছে ভার্ব, আর প্লাস আইএনজি যুক্ত হয়েছে। সো এটা ভার্ব এবং আইএনজি যুক্ত হয়ে কিসের ন্যায় কাজ করতেছে? ভার্ব এবং অ্যাডজেটিভের ন্যায় কাজ করতেছে। সো এটা হয়ে গেল আমাদের পার্টিসিপল। এরকম অনেক প্রকার ভার্ব রয়েছে যেগুলো আমাদের গ্রামাটিক্যালে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো দিকে আমাদের নজর রাখতে হবে, তাহলেই হচ্ছে আমরা নির্ভুলভাবে কোনো প্রশ্নের উত্তর করতে পারবো। তো যাই হোক, আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। আমরা আরও চেষ্টা করব বেশি বেশি করে প্র্যাকটিস করতে, অর্থাৎ প্র্যাকটিস যদি আমরা না করি, কখনোই কোনটা কি ভার্ব এগুলো কিন্তু আমাদের মনে থাকবে না। তো সুতরাং আমরা এর পরবর্তীতে আরো ভালো করে প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিসের পাশাপাশি রুলগুলো আমাদের মনে রাখতে হবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিদ্যা ভবনের পাশে থাকবেন। ধন্যবাদ।